জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি সাজিদ আরাফাত। গণহত্যায় জড়িত না হলে ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলা প্রশাসক সম্মেলন শেষে কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল, তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে। এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। র্যাবের নাম ও ড্রেসের ক্ষেত্রে আইডিয়া দেয়া হয়েছে, আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। দরকার হলে র্যাব নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, কিশোর গ্যাং ও ছিনতাই আগের চেয়ে কমেছে, কিন্তু সহনীয় পর্যায়ে আসেনি। র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এটা ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে একটা নাম এবং ড্রেসের ক্ষেত্রে। আমরা আগামী সবাই যেহেতু সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে তারপরে জানা। কিশোর গ্যাং ছিনতাই আগের থেকে কিন্তু অনেকটা কমছে, বাট তাও এখনো সহনীয় পর্যায়ে আসে নাই। এই দাবি দাওয়া শুনতে শুনতে মানে আমাদের কিন্তু বাহিনীটা তো যেই কাজে ইউজ হবে মানে ওই কাজ না করে অন্য কাজের কিন্তু তাদের চলে যেতে হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক শত্রু মিত্র চিহ্নিত করে দেশের পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে রাজধানীর BIISS মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে জাতীয় সংলাপে বক্তারা এই কথা বলেন। স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি এবং প্রণয়ন করার মধ্য দিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান জানান দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই তরুণ প্রজন্ম তীক্ষ্ণ দৃষ্টি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দিবে ঠিক এ কারণেই, কারণ আমি যখন জাস্ট নিজের সেফটি সেফ গার্ডের কথা চিন্তা করব তখন অন্যজন আমার দিকে নজর দিবে, কিন্তু আমার নজর যখন এখন গ্লোবালি যাবে তখন আমাদের জায়গা থেকে একটা জিনিস অন্তত হবে যে আমি নতুন কাউকে নেভিগেট করতে পারি আর না পারি, আমার উপরে কেউ নজরদারি করতে পারবেন। গতকাল বিএনপি একটা ভালো প্রোগ্রাম করেছে, জাগো ভাই তিস্তা নদীর পানি। এটা ফ্যাক্ট বেসিস যে আপনি ভাই আমার ন্যায্য পানি দরকার, আমি পানি পাইতেছি না, আপনি আমার বর্ডারে হলো সীমান্ত হত্যা করতেছেন, আমি ওইটার ন্যায্যতা পাচ্ছি না, বিচার পাচ্ছি না। এই জিনিসগুলো আমাদের নিউ ওয়ার্ল্ড স্টেজের যারা আছে স্টেক হোল্ডার আছে তাদের কাছে হলো নিয়ে আসতে হবে। বাংলাদেশ 2 এর লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না, কারণ হচ্ছে এটা রিপাবলিক হয়ে উঠবার লড়াই, রিপাবলিক করবার লড়াই, এবং সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে এখানে ফরেন পলিসি। কোনো একটি দেশের ফরেন পলিসি, সেই সরকারের ফরেন পলিসি কখনোই সেই সরকার বা সেই দেশের জনগণের পক্ষে যাবে না যদি সেই সরকারটি দেশপ্রেমিক না হয়, নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা না করতে পারে। হাজার হাজার মানুষের পদযাত্রা দিয়ে শেষ হলো তিস্তা রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিন। ভুক্তভোগীদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে তিস্তা মহাপরিকল্পনা। দুপুরে প্ল্যাকার্ড হাতে মাঝ নদীতে নেমে প্রতিবাদ জানান তারা। কর্মসূচি নিয়ে আরও জানাতে তিস্তা পাড়ের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আপনি সেখানে রয়েছেন, কর্মসূচি সেখানে 48 ঘন্টার, এই মুহূর্তে আনুষ্ঠানিকতা কি রয়েছে আমাদেরকে জানাবেন। হয়েছে এবং এই যে জনতার সমাবেশে কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য দেবেন সাজিদ। এবং এই যে তিস্তা পারে যেখানে এখন পানি থাকার কথা ছিল সেখানে জ্বর জেগে উঠেছে শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের কারণে। ভারত পানি আটকে রেখে নিজেদের স্বার্থে সেখানে বিদ্যুৎ উৎপন্ন করছে, এদিকে আমাদের বাংলাদেশের তিস্তার পারের মানুষ তার কৃষিকাজে পানি পাচ্ছে না। এবং এই যে এখানে মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। জাগো বাহে এই বলে তারা যে স্লোগান দিচ্ছে, তিস্তার বাঁচানোর যে আন্দোলন, তিস্তার নদী রক্ষার যে আন্দোলন, সেই রক্ষার আন্দোলনে এখানকার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলে একসাথ হয়ে এই আন্দোলনে যোগ দিয়েছে।
শুধুমাত্র বিএনপির পৃষ্ঠপোষকতা এখানে হচ্ছে তা নয়, এখানে বিএনপির সাথে অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সাংস্কৃতিক সংগঠন যেগুলো রয়েছে, তারাও যোগ হয়েছে এবং আপামর যে জনগণ তারা এখানে এসে যুক্ত হয়েছে। এবং গতকাল বিএনপি মহাসচিব এই মঞ্চ থেকে যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলেছেন ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায় সেক্ষেত্রে তিস্তার পানি আগে দিতে হবে, তারপরে তার সাথে বন্ধুত্ব হবে। আজকে তারেক রহমান কি বলে সেটি তার কথা শোনার জন্য সংযুক্ত হয়েছে এই তিস্তার 11 পয়েন্টে যারা আন্দোলন করছে তারা সকলে যুক্ত রয়েছেন। এবং তিস্তার পারের মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা সকালবেলা যে পদযাত্রা করেছেন সেখানে 5 জেলার যারা নেতাকর্মী রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা এখানকার ভুক্তভোগী তিস্তা পারের, তারা এসে যেটি বলেছে যে যতক্ষণ পর্যন্ত তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করা না হবে ততক্ষণ পর্যন্ত ধাপে ধাপে তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। আমরা যেটি দেখছি এখানকার আন্দোলনের প্রধান যে সমন্বয়কারী তিনি কথা বলছেন এই মুহূর্তে মঞ্চে, এবং এই উত্তর জনপদের যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, সেই সাথে সামাজিক সংগঠনগুলো এবং সাধারণ যারা মানুষ রয়েছে তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যেটি দেখেছি তিস্তার পানিতে দাঁড়িয়ে, হাঁটু পানিতে দাঁড়িয়ে প্ল্যাকার্ডে তিস্তা বাঁচাও আন্দোলনের যে কর্মীরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে এবং তারা অন্তর্বর্তী সরকারের কাছে তারা যেটি বলছেন যাতে তারা একটি উদ্যোগ নেয় এবং পরবর্তী সময়ে বিএনপি যেটি বলছে তারাও যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তিস্তা ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের যে কার্যক্রমগুলো তারা সেটা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করবে। তবে তারা আগে বলছেন যে অন্তর্বর্তী সরকার যাতে এই তিস্তা পারের মানুষের জন্য, যেহেতু 2012 সালের পর 12 সালে একটি খসড়া হওয়ার পরেও সেটি বাস্তবায়ন হয়নি। তো এই ছিল আমার কাছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। যশোর টাউন হল মাঠে জেলা বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের এক ভাই বলেন যে দুর্নীতি কমে নাই, আর রেট বাড়ে গেছে। রেট বাড়ছে এই জন্য ওই সবাই থাকে আছে ভাই যদি ধরে ফেলে তার বিপদ আছে, ওই জন্য দাম এখন বাড়ে গেছে। এইদিকে তাদের খেয়াল নাই, প্রশাসনের দিকে যোগ দেন। আমাদের পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, কেন কাজ করতে পারছে না সেটা করে দেখে। আর আবারও এই কথার উপরে ওই সব মানুষদের হাতে দিবেন না যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না। আমরা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন গুলো আগে দিতে চান। আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, যখনই এই নির্বাচন করতে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে আওয়ামী লীগের মাথা চাপি করবে না, তারা আমার মেম্বার করতে চাইবে না, তারা এখন ঢুকে গেছে। আর এলাকায় এলাকায় এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি কোনো পথেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। এই মুহূর্তে রংপুরে তিস্তা নিয়ে কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 5ই আগস্ট আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্যকর রেখেছিল। সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি।
জনগণের উত্তর অঞ্চলের, বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই, অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার, এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একতরফা সুবিধা দিয়ে গেছে। এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। প্রিয় ভাই বোনেরা, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গেই বৈরতা নয়। আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি। কিন্তু সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ। বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মরদেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রিয় দেশবাসী, প্রিয় তিস্তা পাড়ের ভাই বোনেরা, প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে, জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, নাব্যতা রক্ষা করতে, তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। তিস্তা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরালাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ চলছে। নগরীর শহীদ হাদিস পার্ক সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলেছে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচার হচ্ছে, এ বিচার আন্তর্জাতিক মানে উন্নীত নয়। এটা রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার জন্য আধিপত্যবাদী ভারতের ইঙ্গিতে এদেরকে গ্রেফতার করা হয়েছে। জামাত ইসলামী ছাত্র শিবিরকে দমন করার কোন পথ না পেয়ে আওয়ামী ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে আমাদের মৌলানা নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ তিলে তিলে অধ্যাপক গোলাম আজম, মৌলানা কে ইউসুফ, মকবুল আহমদ, আমাদের মৌলানা সুবহান, সাতক্ষীরা আব্দুল খালেক মন্ডল সহ 70, 80, 90, 93 বছরের বৃদ্ধ অনেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কেউ কেউ কারাগারে তিলে তিলে মৃত্যুমুখে পতিত হয়েছে। সেই বিচার আন্তর্জাতিক মানের ছিল না। এটা ছিল জুডিশিয়াল কিলিং, এটা ছিল বিচারিক হত্যা। এই বিচার সারা দুনিয়া প্রত্যাখ্যান করেছে। আপনারাই তো জানেন, ট্রাইব্যুনালে যখন বিচার চলছিল, বেলজিয়াম থেকে একজন জিয়াউদ্দিন রায় লিখে দিয়েছে, ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক নাসিম স্কাইপে কেলেঙ্কারির মাধ্যমে
ধরা পড়েছে যে এই বিচার বাংলাদেশ থেকে হয়নি, এই রায় বেলজিয়াম থেকে লিখে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের সামনে থেকে মৌলানা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালি সাক্ষী দিতে এসেছে একজন হিন্দু ভদ্রলোক, সে মিথ্যা সাক্ষী দেবে না, সাঈদী কোনো অপরাধী নয় কথা বলবে, এটা জানতে পেরে সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের সামনে থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে তাকে জেলে নিয়ে পরে ভারতে পাঠিয়ে ভারতের কারাগারে সে কাটিয়েছে। এ খবর কি আপনারা জানেন? বিচারপতি সিনহা, চিফ জাস্টিস, তাকে যখন শেখ হাসিনার শর্ত পূরণ হলো না, লাথি মেরে চিফ জাস্টিসের চেয়ার থেকে তার ডিজিএফআই অফিসাররা যখন বের করে দিল, বিদেশে গিয়ে তিনি যে বই লিখেছেন, সাবেক প্রধান বিচারপতি সিনহাও বলেছে এই বিচার সরকার নির্দেশ দিয়ে আমাদেরকে জামাতের নেতাদের ফাঁসি দিতে বাধ্য করেছে। এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা আক্তারের মরদেহ গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুর গ্রামে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ভোররাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গেল শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে একদিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে আইসিইউ এর প্রয়োজন পড়ে। তবে ঢাকা মেডিকেলে আইসিইউ না পাওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে সোমবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নাটোরের গুরুদাসপুরের মেয়ে মাসুমা আক্তার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে 2023 সাল থেকে এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।